ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার এডুকেশনের কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিও। ইতিমধ্যেই এই 6 সেমিস্টার এডুকেশন ডিএসসি পেপারের সাজেশন ভিডিও এই চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে। সেখানে কিছু সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। সেই সম্ভাব্য প্রশ্নগুলি থেকেই আজকে একটি প্রশ্নের উত্তর তোমাদের কাছে শেয়ার করব 15 মার্কসের। চলো, আজকে যে প্রশ্নটির উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে সেই প্রশ্নটি হলো, ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই উত্তরটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো 15 মার্কসের। প্রথমে ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করা যাক। 1 নম্বর পয়েন্ট, ব্রাহ্মণ্য শিক্ষা দর্শনের ভিত্তিতেই সে যুগে শিক্ষা সম্পর্কে ধারণা গড়ে উঠেছিল। অজ্ঞানতায় বন্ধন, জ্ঞানী মুক্তি, এই ছিল আর্য ঋষিদের মত। তাই প্রাচীন ঋষিরা শিক্ষা বলতে বুঝিয়েছেন অন্ধকার থেকে আলোর পথে উত্তরণ, বন্ধন থেকে মুক্তি, আত্ম উপলব্ধি ও পুনর্জন্ম থেকে মুক্তিই ছিল ব্রাহ্মণ্য যুগের শিক্ষার মূল লক্ষ্য। সুখ ও দুঃখের অতীত এক উপলব্ধির সন্ধান তারা করেছেন। নিজেদের স্বরূপকে জানতে চেয়েছেন। পূর্ণতার মধ্যে দিয়ে এই স্বরূপকে জানা যায়। এই পূর্ণতা লাভই হচ্ছে শিক্ষার লক্ষ্য। তাই স্বামী বিবেকানন্দ তার শিক্ষার সংজ্ঞায় বলেছেন, মানুষের মধ্যেকার পূর্ণতার প্রকাশই হলো শিক্ষা। মানুষের মধ্যে পূর্ণতা বিরাজ করে। ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য সেই পূর্ণতার বিকাশ সাধনের দ্বারা শিক্ষার্থীকে পুনর্জ্ঞান, পুনর্শক্তি লাভে সাহায্য করে। এক কথায় জীবনের পূর্ণ আনন্দকে প্রস্ফুটিত করা। 2 নম্বর পয়েন্ট, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার অপর একটি লক্ষ্য ছিল শিক্ষার্থীর চরিত্র গঠন করা। ব্রাহ্মণ্য শিক্ষায় গুরু কেবল পাঠদানই করতেন না, শিক্ষার্থীর চারিত্রিক গুণাবলীর বিকাশের জন্যও সর্বদা সচেষ্ট থাকতেন। গুরুর প্রতি শ্রদ্ধা, ধৈর্য, সদাচার, সুঅভ্যাস গঠন ইত্যাদি বিষয়েও শিক্ষার্থীদেরকে অবহিত করা হতো। আশ্রমের বিভিন্ন কার্যাবলী এমনভাবে পরিচালনা করা হতো যে সেই সব কার্যাবলী সম্পাদনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সুঅভ্যাস, সদাচার, সত্যবাদিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটত। 3 নম্বর পয়েন্ট, বৈদিক ব্রাহ্মণ্য যুগের প্রেক্ষিতে তাই শিক্ষার লক্ষ্য হলো 3টি। জ্ঞানের দিক থেকে সেই মানব আত্মাকে পূর্ণভাবে জানা। 2 নম্বর, অনুভবের দিক থেকে সেই মানব আত্মার সঙ্গে ভক্তিপ্রীতির সম্বন্ধ স্থাপন করা। এবং 3 নম্বর, প্রকৃতির দিক থেকে সেই পূর্ণ জ্ঞান ও ভক্তিকে মিলিয়ে দেওয়া। 4 নম্বর, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় গুরুগৃহের বিভিন্ন কর্মের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস, আত্মসংযম, আত্মসম্মানবোধ প্রভৃতি গুণের বিকাশ ঘটানো হতো। মূল কথা হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়তা করাই ছিল ব্রাহ্মণ্য শিক্ষার অন্যতম লক্ষ্য। 5 নম্বর পয়েন্ট বা 5, ব্রাহ্মণ্য শিক্ষায় আত্মার মুক্তি জীবনের চরম লক্ষ্য। ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় শিক্ষা সম্পর্কে আর্য ঋষিরা উদাসীন ছিলেন না। তারা 2 প্রকারের শিক্ষার কথা বলেছেন, পরাবিদ্যা ও অপরাবিদ্যা। ব্রহ্মবিদ্যা বা অধ্যাত্মবিদ্যায় পরাবিদ্যা, আর যাবতীয় বিজ্ঞান শিল্পকলা হলো অপরাবিদ্যা। পরা এবং অপরাবিদ্যা উভয়কেই অনুশীলন করতে হবে। পরাবিদ্যার লক্ষ্য হলো আত্মার মুক্তি, কিন্তু তার অর্থ এই নয় যে
সব শিক্ষার্থীকে গৃহের বন্ধন কাটিয়ে গার্হস্থ্য আশ্রমকে ত্যাগ করে সন্ন্যাস নিতে হবে। এই গার্হস্থ্য জীবনের জন্য প্রয়োজনীয় লৌকিক বিদ্যা, অপরাবিদ্যা শিক্ষার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ব্রাহ্মণ্য শিক্ষার চরম লক্ষ্য পরাবিদ্যা হলেও অপরাবিদ্যাকে সেখানে অবহেলা করা হয়নি। বর্ণভেদে পাঠ্যক্রম নির্ধারণ। এবার ব্রাহ্মণ্য যুগে শিক্ষার পাঠ্যক্রমগুলো সম্পর্কে আলোচনা করা যাক। ব্রাহ্মণ্য যুগে বর্ণভেদে শিক্ষার পাঠ্যক্রম নির্দিষ্ট ছিল। বিভিন্ন বর্ণের উপযোগী বৃত্তি শিক্ষা পাঠ্যক্রমে স্থান পেয়েছিল। প্রথম দিকে সকলেই বেদপাঠের অধিকারী ছিল। পরে ব্রাহ্মণ ছাড়া অন্য দুই বর্ণের পাঠ্যক্রমে বেদ গৌণ স্থান অধিকার করে। পরে এরা বেদ পাঠের অধিকার থেকে বঞ্চিত হয়। শতপথ ব্রাহ্মণে পাঠ্যক্রমের একটি বিস্তৃত তালিকা আছে, যেখানে বেদ, বেদাঙ্গ ছাড়াও বিদ্যা, পাঠ্যক্রম, তর্কশাস্ত্র, ইতিহাস, পুরাণ, গাথা, সর্পবিদ্যা, বৃক্ষবিদ্যা ও অসুরবিদ্যার উল্লেখ আছে। এছাড়া দৈব, পদার্থবিদ্যা ও জীববিদ্যা, নক্ষত্রবিদ্যা, দেবযান, নাচ, গান, বাজনা প্রভৃতি বহু বিদ্যার উল্লেখ আছে। এখানে উল্লেখ্য যে প্রতিটি শিক্ষার্থীকে সমস্ত বিদ্যা অর্জন করতেই হতো না। অধিকাংশ শিক্ষার্থী সাধারণভাবে বেদপাঠ ও মৌলিক আচার পালনের জন্য যজ্ঞীয় আচরণ সম্পর্কে শিক্ষা পেয়েই সন্তুষ্ট থাকত। বেদ, বেদাঙ্গ ছাড়া ক্ষত্রিয় ও বৈশ্যের বৃত্তি সম্পর্কেও ব্রাহ্মণ্য শিক্ষার্থীকে পারদর্শিতা লাভ করতে হতো। বৈদিক ও ব্রাহ্মণ্য যুগের প্রথম দিকে ক্ষত্রিয় সন্তান উপনয়নের পর গুরুগৃহে বেদপাঠ করত। খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে ক্ষত্রিয়রা বেদবিদ্যা পরিহার করতে শুরু করে। খ্রিস্টীয় দশম শতাব্দীর মধ্যে ক্ষত্রিয় ও বৈশ্য সম্প্রদায় বেদ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। ক্ষত্রিয়কে প্রধানত তার জাতিগত বৃত্তি, অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে হয়। তারা তরবারি, তীর-ধনুক, বল্লভ প্রভৃতির ব্যবহার অনুশীলন করত। অস্ত্রবিদ্যা ছাড়াও তাদের যুদ্ধ পরিচালনার কৌশল শিখতে হতো। কৃষি ও বাণিজ্য ছিল বৈশ্যদের বৃত্তি। বিভিন্ন বৃত্তি অনুসারে সমাজ বহু শাখায় বিভক্ত ছিল। এক একটি সম্প্রদায় এক একটি বৃত্তি শিখত। বৈশ্যকে শস্য বপন, জমির গুণাগুণ নির্ণয়, পশুপালন, বিভিন্ন প্রথায় ওজন, ক্রয় বিক্রয়ের নিয়ম, দ্রব্য সংরক্ষণের উপায়, বিভিন্ন প্রকার রত্নের ও ধাতুর মূল্য নির্ধারণ করতে শিখতে হতো। উচ্চতর শিক্ষার জন্য সমস্ত বর্ণের শিক্ষার্থীরা তক্ষশিলা ও নালন্দায় যেত, যেখানে চিকিৎসাবিদ্যা, মনোবিদ্যা, কৃষি, বাণিজ্য, হিসাব রক্ষা, নৃত্য, গীত, চিত্রকলা ইত্যাদি শিখত তারা। শূদ্রের শিক্ষার কোনো ব্যবস্থা ব্রাহ্মণ্য যুগে দেখা যায়নি। শূদ্রের বেদপাঠের অধিকার ছিল না। দৈহিক পরিশ্রম সাধ্য কাজ নির্দিষ্ট ছিল তাদের জন্য। মূলত তিন বর্ণের সেবায় এবং কৃষি, পশুপালন প্রভৃতি কাজে তাদের নিয়োগ করা হতো। বেদে শূদ্রের অধিকার না থাকলেও পুরাণে অধিকার ছিল। বংশগত পারিবারিক ভিত্তিতে হাতে কলমে ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা এদেরও ছিল। শিক্ষা পদ্ধতি। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় গুরু কখনো ব্যক্তিগতভাবে, কখনো সমষ্টিগতভাবে শিক্ষা দিতেন। সমষ্টিগতভাবে শিক্ষার ব্যবস্থা থাকলেও গুরু প্রতিটি ছাত্রের সামর্থ্য বিচার করে শিক্ষা দিতেন। বৈদিক শিক্ষার পাঠ্যবস্তু ছিল মন্ত্র, সুতরাং স্বাভাবিক শিক্ষণ পদ্ধতি ছিল আবৃত্তি। গুরু দুটি কি তিনটি শব্দ উচ্চারণ করতেন। শিক্ষার্থীরা গুরুর আবৃত্তির পর সমস্বরে আবৃত্তি করত। আবৃত্তির সাথে ব্যাখ্যারও ব্যবস্থা ছিল। প্রতিটি শব্দের উচ্চারণ ও শুদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হতো। গুরু প্রতিটি শ্লোকের ব্যাখ্যা দিতেন। তারপর প্রশ্ন ও বিচার হতো। প্রতিপাদ্য বিষয় বিচার ও বিতর্কের পরই গ্রহণ করা হতো। মনন ও নিদিধ্যাসনের দ্বারা শিক্ষার্থী তার জীবন সত্যকে উপলব্ধি করত। গভীরভাবে চিন্তা করাকে বলা হয় মনন। নিদিধ্যাসনের অর্থ হল একাগ্র চিত্তে ধ্যানের মাধ্যমে সত্যকে উপলব্ধি করা। ব্রাহ্মণ্য শিক্ষা যুক্তি নির্ভর হওয়াতে শিক্ষায় প্রশ্ন উত্তর পদ্ধতি প্রচলিত ছিল।
গল্পের মাধ্যমেও শিক্ষা দেওয়ার পদ্ধতি প্রচলিত ছিল। প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক তথা গুরু শিষ্য সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। শিষ্য গুরুকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করত এবং গুরু শিষ্যকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। গুরু পক্ষপাত শূন্যভাবে স্বগৃহে বিনা বেতনে অকুণ্ঠ চিত্তে শিষ্যদের জ্ঞান দান করতেন। গুরু ছিলেন ধৈর্য, সহিতা ও জ্ঞানের প্রতিমূর্তি। প্রাচীন শিক্ষায় পরীক্ষা ব্যবস্থা ছিল না। বিতর্ক সবার মধ্যে দিয়ে পাণ্ডিত্যের পরীক্ষা হতো। বৈদিক গ্রন্থে এই বিতর্ককে বলা হয় ব্রহ্মোদয়। তপোবন, রাজ্যসভা ও যজ্ঞক্ষেত্রে বিতর্ক বা আলোচনা সভা অনুষ্ঠিত হতো। এর মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের মূল্যায়ন হতো। এবার পুরো ঘটনাটার মূল্যায়ন করা যাক। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা মূলত ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। শিক্ষার্থীরা বেশিরভাগ সময় জুড়েই বিভিন্ন ধরনের পূজা অর্চনা বা ধর্মাচরণে ব্যস্ত থাকতেন। বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত অধিকাংশ বিষয় চর্চার বাইরে থেকে যেত। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কেবল ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদেরকে শিক্ষার সুযোগ দেওয়া হতো। শূদ্রদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রাখা হতো। তাই এটিকে অগণতান্ত্রিক শিক্ষা পদ্ধতি হিসাবে বিবেচনা করা যায়। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা বেদপাঠ ও আধ্যাত্মিক প্রশিক্ষণের ওপর জোর দিতে গিয়ে বৃত্তি শিক্ষাকে বর্ষের পুরোপুরি অবহেলা করা হতো। অথচ মানুষের জীবন ধারণের জন্য বৃত্তিমুখী শিক্ষা বিশেষভাবে প্রয়োজনীয়।